গুড মর্নিং ফ্রম কলকাতা এবং অ্যানাদার এপিসোড হিমাদ্রি ফ্যালকনের আসছে একটু অন্যভাবে নিয়ে আসার চেষ্টা করছি। অনেকেরই আমার কাছে এক ধরনের দাবি ছিল আমার প্রিয়জনদের যে এই ধরনের কিছু ভিডিও করা যাক, তাতে আমাদের সুবিধা হবে। তো আমি ভাবলাম যে চলো তাহলে করিয়ে নেওয়া যাক। আর যখন কিছুটা সুযোগ সুবিধা আছে, তো প্রথম ভিডিও আমার এই সিরিজের ভিনটেজকে পাশে রাখলে ওটা তো আমার একটা মনের খুব বড় জায়গা নিয়ে রয়েছে ভিনটেজ, সেটা নিয়ে আমি পরে আলোচনা আসবো। এই সিরিজের প্রথম ভিডিও নতুন চকচকে এবং এই ওভারকাস্ট সিচুয়েশনের মধ্যে আলাদা করে ব্রাইটনেস কেড়ে নিচ্ছে হুন্ডাই i20, যা ফেসলিফট ভার্সন। যে ভার্সনটা এখন পরিবর্তিত, এখন এই ভার্সনটাই চলছে এবং 1.2 4 সিলিন্ডার, যা এর সবকটা মডেলের সেম টু সেম ইঞ্জিন এবং পাওয়ার প্রোভাইড করে, কিন্তু একাধিক অপশনস আছে, সেগুলোতে নিয়ে আমি পরে আলোচনায় আসছি। তো আজকে আমরা রিভিউ করতে চলেছি একটা হুন্ডাই i20, যেটা আর ওনার গর্বিত ওনার আমার বন্ধু সত্যজিৎ। ওয়েলকাম চ্যানেলে, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তোমাকেও। আজকের একটু ওভারকাস্ট সিচুয়েশনে আলো চলে এলো সত্যজিৎ ফ্রেমে আসার সঙ্গে সঙ্গে, এবং সত্যজিতের এই অসাধারণ গাড়ি। তো প্রথম কথা, i20 কেন? i20 কেন, আমি অনেকগুলো গাড়ি দেখেছি, কারণ অনেকগুলো শোরুম ঘুরেছি, অনেকগুলো ব্র্যান্ড দেখেছি, অনেকগুলো গাড়ির টেস্ট ড্রাইভ দিয়েছি, অনেকগুলো গাড়ি নিজে পার্সোনালি চালিয়েছি। সেক্ষেত্রে i20টা এই হ্যাচব্যাকের ক্ষেত্রে আমার খুবই সুন্দর লেগেছে চালিয়ে। অর্থাৎ প্রথম থেকেই তোমার ইচ্ছা ছিল হ্যাচব্যাকে আসা? আমার পক্ষে হ্যাচব্যাকই ঠিক। তো আরবান ক্রুজার অনেকে বলে থাকে, এটা সম্পর্কে দেয়া থাকে, তো এটা কতটা সেই জিনিসটাকে ফুলফিল করছে আমরা সত্যজিতের কাছ থেকে জেনে নেবো। সত্যজিৎ, গাড়িটা কেনা হয়েছিল কোন সময়? 2023 সালে 10ই ডিসেম্বর। 2023 10ই ডিসেম্বর, অর্থাৎ বছরখানেক গাড়ির বয়স হয়ে গেছে, বছরের একটু গাড়ি বয়স হয়ে গেছে। তো বয়সের ছাপ সত্যজিতের নেই, বাচ্চা ছেলে। আর গাড়ির মধ্যে তো কোনো প্রশ্নই আসে না, অত্যন্ত ফ্রেশ লুক। অনেকে আবার এই লুকটা পছন্দ করে না, যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার তো নতুন গ্রিল, যা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া রয়েছে, গাড়ির যে সাইড প্রোফাইল, এটা তো এই গাড়িটাকে একটা মারাত্মক স্পোর্টি লুক দিচ্ছে। আর টায়ার, এটা অ্যালয় নয়, কিন্তু অ্যালয় হওয়ার দরকারও পড়ছে না। টায়ার সাইজটা এখানে একটুখানি আমরা যদি দেখে নিই, 185/65 আর 15 ইঞ্চি, যতদূর আমার ধারণা এর টপ মডেলে 16 ইঞ্চি, আর এর যে বেস মডেলটা সেটা 14 ইঞ্চি। 15 ইঞ্চি খুব স্ট্যান্ডার্ড। এবং গাড়িটা আমরা এতক্ষণ চালাচ্ছিলাম, এটা আবার পরে আসবো, যে খুব স্টেবিলিটি গাড়িটা দিচ্ছে এবং চালানোয় একটা খুব সুন্দর কমফোর্ট রয়েছে, যেটা সত্যজিৎ আরো ভালোভাবে বলতে পারবে। তো গাড়িটা চালানোর ক্ষেত্রে তোমার নেওয়ার পর থেকে কোনো ধরনের যা যা অভিজ্ঞতা, যে চালানোর ফিলিংস বা যদি কিছু একটু বলো, যারা নিতে চান বা যারা গাড়িটা সম্পর্কে জানতে চান। গাড়িটা সুন্দর এই কারণেই বলবো যে গাড়িটা যখন চলে এর কমফোর্ট লেভেল খুবই ভালো, অন্যান্য গাড়ির হ্যাচব্যাকের তুলনায় আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে। আর এই গাড়ি চালানোর সময় যে মাটির কামড়, সেটা জাস্ট না চালালে ফিল করা যাবে। অসাধারণ। অর্থাৎ অ্যারোডাইনামিক শেপের যে মজাটা, সেই অ্যারোডাইনামিক শেপের মজাটা পুরোপুরি সত্য তুলতে পারছে i20-তে, এবং বোঝা যাচ্ছে খুব স্যাটিসফাই কাস্টমার। যদিও গাড়িটা 4000 কিলোমিটারের মতো চলেছে, ও শহরে গাড়ি চালায়, এমনি বাইরে লংয়ে যাওয়ার কোনো পরিকল্পনা আছে? কারণ আমি মানে ব্যক্তিগতভাবে গাড়ির ব্যাপারটা যদি নিজের সঙ্গে সংযুক্ত করি, তাহলে আমি লং ড্রাইভ, হিমাদ্রি ফ্যালকন, লাদাখ, তো আমার খালি মনে হয় সত্য বা আমার যারা পরিচিত সঙ্গে চলুক, লংয়ে চলুক। তো সত্য কোনোদিন যাবে আমার সঙ্গে, সেই একটা ইচ্ছে রয়েছে, এবং তখন লং ড্রাইভে এই গাড়ির আসল মজাটা নেওয়া যাবে। আসুন, যেগুলো কমন নেটও অ্যাভেলেবেল, তবু আমরা গাড়িটা যেহেতু কাছে রয়েছে, একটু ইঞ্জিন স্পেসিফিকেশন এবং এর যা যা সুবিধা সেগুলোকে একটুখানি ডিসকাস করি। 1197 সিসির 4 সিলিন্ডার, 4টে প্লাগ। এই 4 সিলিন্ডার যা এই গাড়িটাকে এর প্যারালাল কিছু কম্পিটিটরদের থেকে একটু পৃথক করছে, সে ব্যাপারটা আমি একটু জানিয়ে দিই। জানি রাখি, এই সেগমেন্টে এর যারা বড় বড় কম্পিটিটর, তাদের মধ্যে অন্যতম হচ্ছে 5 স্টার সেটিং যুক্ত টাটা অ্যালট্রোস। এছাড়াও অনেকে আবার টিয়াগো টপ মডেলকেও ধরার চেষ্টা করে। তো সত্য কেনার সময় কি অ্যালট্রোস মাথায় ছিল? আমি চালিয়েছি, অতটা ভালো লাগেনি। অ্যালট্রোস চালিয়েছে, কিন্তু বলবো না খুব খারাপ, কিন্তু এর তুলনায় আমার অ্যালট্রোসের তুলনায় i20 অনেক বেটার লেগেছে। 5 স্টার সেফটি রেটিং কি খারাপভাবে বলা যায় না, কিন্তু তফাৎটা কোথায় হয়ে গেছে, অ্যালট্রোস হলো 3 সিলিন্ডার,
1200 সিসি ন্যাচারালি অ্যাসপিরেটেড, সেখানে এটা 4 সিলিন্ডার। যে চালাবে কার এনথুজিয়াসরা বুঝবে ব্যাপারটা, যে যখন এটা 4 সিলিন্ডার স্মুথ ইঞ্জিন চলবে তো তার রেসপন্সটা কি, তার প্রতি গিয়ারে যে রেসপন্সটা, সেটা যে কোনো কার এনথুজিয়াসের মন ছুঁয়ে যাবে। এবং সত্তর এটা প্রথম গাড়ি, তো সত্য একটা প্রিমিয়াম হ্যাচব্যাকে যে গেছে তার কারণ হচ্ছে গাড়ির ফিলটা ওকে এতটাই টাচ করেছিল যে ও আর তারপর ভেবে দেখেনি। যদিও কম্পিটিশনে এর সঙ্গে তুমি বালেনোকেও পেয়েছিলে তোমার সময়, যদিও সে সময় ফ্রংস লঞ্চ করেনি। তো বালেনো নিয়ে তুমি বালেনোকে চুজ করলে না কেন? বালেনোকে চুজ করলো না, বালেনো চালানোতে মানে এইটা চালিয়ে যে ফিল পাওয়া গেছে, যে কমফোর্ট পাওয়া গেছে, বালেনো সেই ফিল বা সেই কমফোর্টটা আমি পাইনি। আর সেরকম মাটির কামড়টাও নেই গাড়ি চলার সময়, যে ফিলটা ওটা ঠিক আমার ভালো লাগে অর্থাৎ ব্যক্তিগতভাবে। আবার সেই জায়গাটা আসছে যে বালেনোর একটা বড় ড্রব্যাক, গাড়ির ইঞ্জিন খুব সুন্দর স্মুথ হওয়া সত্ত্বেও বালেনোর যে বডিটা, বডি শেল খুবই হালকা, খুবই পাতলা, তাই জন্য দেখা যায় যে মানে চিপলে টেন্ড হয়ে যায়। যদিও এই গাড়ির যে বডি, আপাতভাবে তো আমরা বডিকে ওইভাবে তো পরীক্ষা করে দেখতে পারি না, কিন্তু এই যা ফিট অ্যান্ড ফিনিশ, এটা অসাধারণ। সেফটি রেটিং নিয়ে হুন্ডাই একটা কনসার্ন আছে, কারণ সেফটি রেটিং এ এই গাড়িটা 3 স্টার নিয়ে এসেছে, কিন্তু মারুতি প্রেমীরা, আমি নিজে মারুতি প্রেমী, একটু সাইডে রাখবেন, মারুতি 0 সেফটি স্টার। যদিও এখন সুইফট নতুন 5 স্টার রেটিং এ আসছে, কিন্তু সেটা বাদ দিয়ে বালেনো বা অন্যান্য গাড়ি, আর আমার গাড়ি তো মাইনাস সেফটি স্টারে যাবে। যাই হোক, যারা জানেন আমার পুরোনো ভিডিও দেখেছেন, কিন্তু এই গাড়ির যে বডি এবং এই গাড়ির যে ফিট অ্যান্ড ফিনিশ, কোনো ধরনের প্যানেল গ্যাপ নেই। ইনফ্যাক্ট এই মুহূর্তে সত্য বাজারে ট্রেন্ডিং একটা জিনিস, সেটা হলো এসইউভি। একটু বড় গাড়ি চাই, একটু ফিল গুড হবে, তুমি একটা কমান্ডিং পজিশনে থেকে গাড়ি চালাবে, তোমার গ্রাউন্ড ক্লিয়ারেন্স লাগবে, তো তুমি এই রেঞ্জে সেই সময় মার্কেটের সব থেকে বেশি বিক্রিত টাটা পাঞ্চও তোমার অপশনে হয়তো বা ছিল। তুমি কি সেই ব্যাপারে কিছু ভেবেছিলে? শুরু থেকেই ভেবেছিলাম যে আমি হ্যাচব্যাক গাড়ি কিনবো, এসইউভিটা আমি সেভাবে কখনো ফিল করিনি বা দেখিনি। বাহ, যদি কেউ কার এনথুজিয়াস সে ভেবে নেয় যে আমার হ্যাচ পছন্দ, আমি হ্যাচে যাব, তাহলে তার অন্য কোনো অপশন ভাবার খুব একটা দরকার পড়বে না। আমরা একবার একটু দেখে নিই এর ভেতরের সিটিং পজিশন এবং স্পেস, কারণ সত্য তো বাড়ির জন্য গাড়িটা কিনেছে, বাড়ির লোক ডেফিনেটলি খুব হ্যাপি। তো আমি মোটামুটি 5, 10, 9 এরকম, আর সত্য অলমোস্ট সেম। তো এটা আমার সিটিং পজিশন, আর গাড়ির দরজাটা কতখানি খুলছে, মোটামুটি কমফোর্টেবল, কারণ বসা ঢোকা বা বেরোনোর জন্য। তো আমি একটু স্পেস নিয়ে বসি, এটা আমার স্পেস। সত্য স্পেসটা একটুখানি দরজাটা খুলে দেখিয়ে দে, পায়ের সামনে কতটা জায়গা আছে। সত্য পায়ের সামনে জায়গা কতটা পাচ্ছ? অনেকটা। এবার একটু দেখা যাক এখানে নিরুম কতটা পাওয়া যাচ্ছে। সত্য মোটামুটি 5-8 মতো আমার যথেষ্ট স্পেস নিয়ে বসার পরও 70 নিরুম এবং থাই সাপোর্ট। এবং স্পেসের কথা যদি বলি, তাহলে মাথার ওপর স্পেস, যেটা আমার মনে হয় এই রেঞ্জের গাড়ির জন্য খুব সাফিসিয়েন্ট। তো যেটা বাড়িতে ফ্যামিলি পার্সন যারা সত্য ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়ায়, বাড়ি বয়স্ক যদি কেউ বসেন, পেছনে যারা বসেন, এবং রেয়ার এসি ভেন্ট যেটা আলাদা করে পেছনের সিটকে কমফোর্ট দিয়ে দিচ্ছে, যা বেসিক রিকোয়ারমেন্ট, তা সবই এই গাড়িটা প্রোভাইড করছে। তাই এখান থেকে আলাদা করে এর নেগেটিভিটি খুঁজে পাওয়ার মতো কিছু তো চোখে পড়লো না, এবং পড়ার কথাও না। আমরা এবার একটু যদি বুট স্পেসে আসি, ও কিছু জিনিসপত্র রয়েছে, সেটা কোনো ফ্যাক্টর না, গাড়ি ঢাকা কমন থাকে। 311 লিটারের ডিসেন্ট বুট স্পেস। এবার ডেফিনেটলি একে কেউ পাঞ্চের সঙ্গে কম্পারিজন করবেন না, কারণ এটা হ্যাচের বুট স্পেস হিসেবে কম বেশি সব গাড়িতে 10-12 লিটারের শুধু তফাৎ আছে, কম বেশি এই ধরনেরই। বড় ট্রলি এখানে অ্যাটলিস্ট 2টো, ছোট ট্রলি, মাঝারি ট্রলি 1টা, এবং যদি পার্সেল ট্রে সরিয়ে নেওয়া যায়, আমরা যে ধরনের ট্যুর করে থাকি, লং ট্যুর করে থাকি, তো একটা ফ্যামিলির টোটাল যা যা লাগেজ এই বুট স্পেস সাফিসিয়েন্ট, মোর দ্যান এনাফ, এটুকু বলতে পারি। এবার আসি মূল প্রসঙ্গে, যে কোনো গাড়ি যখন একটা কোম্পানি বার করে তার একাধিক ভেরিয়েন্ট বার করে। এটা সত্য ম্যাগনা ভেরিয়েন্ট তুমি কিনেছো, সেকেন্ড বেস মডেল। এর ওপরে রয়েছে স্পোর্টস, তার উপরে আছে এরা, তারপরে আগ্রাম বাগ্রাম, তার স্পোর্টস, তার অটোমেটিক। অটোমেটিক আমার মনে হয় এটা যার যার ব্যক্তিগত থিঙ্কিং, কিন্তু কোনো কার এনথুজিয়াস অটোমেটিকে হয়তো যাবে না, কারণ গিয়ার হাতে করে দেওয়ার এবং প্রতি গিয়ারে গাড়ির ইঞ্জিনের যে ফিলিংস, মানে গাড়িকে আমি চালাচ্ছি না, গাড়ি আমাকে চালাচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ। যে গাড়ি চালাতে ভালোবাসে তার কাছে। যাই হোক, অটোমেটিক ভার্সনের কথা
অন্য এখানে। তো তো সত্য যেটা নিয়েছে সেটা হলো বেস ভেরিয়েন্টের ওপরে ম্যাগনা। তো সত্য ম্যাগনা চুজ করলে কেন, এর ওপরে স্পোর্টস বা অন্য কোনো ভেরিয়েন্টে গেলে না কেন? এটা তোমার কাছে ভ্যালু ফর মানি কেন মনে হলো? কোনো কথা, গাড়ি কেনার আগে তোমার সাথে এই বিষয়ে আমি অনেকবারই ডিসকাস করেছি। তো তুমি আমাকে অনেকগুলো কথা বলেছিলে। তো গাড়ির একটা সবার কেনার একটা নির্দিষ্ট বাজেট থাকে, তো সেই বাজেটের মধ্যে সবাই গাড়ি কেনে। তো গাড়ি কেনার ক্ষেত্রে আমি বলবো অনেকগুলো শোরুম একটু ঘুরে নিয়ে গাড়ি কেনা উচিত। আর খুব আপার মডেলে থেকে আমার মনে হয় যে একদম বেস মডেল বা তার উপরের মডেলে আমার ভ্যালু ফর দ্য মানি। তার হ্যাঁ। কারণ হচ্ছে এই গাড়িটাতে আমি যখন কিনেছি এখানে শুধু আমি মানে আউটসাইড থেকে রিয়ার ক্যামেরাটা লাগিয়েছি, বাকি সব মানে এই গাড়ির সাউন্ড সিস্টেম ইনবিল্ট যেটা কোম্পানি দিয়েছে এখন অব্দি দাও হারমানের সাউন্ড, এবং আমরা শুনতে শুনতে আসছিলাম এক্সেলেন্ট কোয়ালিটি। যারা এখন অব্দি এই গাড়ি আমার সাথে চলেছে তারা এই গাড়ির সাউন্ডের ফ্যান, সত্যি কথা বলতে যারা যারা চলেছে আমার সাথে। এবারে এই গাড়িটাতে আমি কোনো টাকাই ব্যয় করি, জাস্ট সিট কভার আর রিয়ার ক্যামেরাটা আমি লাগিয়েছি। রিয়ার ক্যামেরাটা এই ম্যাগনা মডেলে ছিল না, এটা অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি। তাহলে এর পরের মডেল যেখান থেকে স্পোর্টস শুরু হচ্ছে, দামের তফাৎ হয়ে যাচ্ছে প্রায় লাখখানেক টাকার মতো। সেখানে আফটার মার্কেট একটা রিয়ার ক্যামেরা আপনারা মোটামুটি জানেন, যেখানে আপনারা সহজেই আপনারা ইনস্টল করতে পারেন। জাস্ট একটা মডেল আপগ্রেডেশন, তার জন্য 80,000 থেকে 1,20,000। আমার মনে হয় এটা একটু ভাবা উচিত যে হয়তো এতটা যুক্তিযুক্ত নয়, সত্য সঠিক ভেবেছে। আর বেস মডেলের মধ্যে যেটুকু যা খামতি আছে তা এই তার নেক্সট মডেলের মধ্যে সেই খামতিটুকুও নেই, আলাদা করে কিছু বাইরে থেকে আপনাকে করতে হবে না। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা যা আপনার গাড়ির ইন্টেরিয়ার, যেটা সত্যর এক্সপিরিয়েন্স, সেটা সত্য এক্ষুনি বলছিল যে একাধিক শোরুম। তুমি আলটিমেটলি কোথা থেকে নিলে এবং তোমার কি ডিল পড়লো, গাড়িটা আলটিমেটলি পড়লো? একাধিক শোরুম থেকে কেনার একটা সুবিধা আছে। তো যখন ধরুন আমি প্রথম শোরুমে গেলাম, তা আমাকে বললো 9,10,000। তো আমি আর একটা শোরুমে গেলাম, সে বললো আমাকে 9,20,000। তা বলার পরে আমরা দেখুন ওরকম একটা শোরুম তো আমাকে 9,10,000 দিয়েছে, বলছে ঠিক আছে আপনাকে ওর থেকে কমে আমি করে দেবো। তারপরে আমি আবার একটা শোরুমে গেলাম, সেখানে আমাকে বললো 8,70,000। আমি ভাবলাম, তাও দেখলাম এতগুলো শোরুম ঘোরার পরে তা আমি দেখলাম যে 8,70,000 এখন অবধি কম। সেখানে আমি একটু কথা বললাম, তো একটু বার্গেনিং করলাম, করার পরে বলে ঠিক আছে আপনার লাস্ট আপনাকে আমি 8,40,000 নিতে পারি। তো এতগুলো গাড়ি ঘোরার মানে গাড়ি কিনবো বলে শোরুমে গুজরাটিদের আমরা জানি, আমার এই ভাইকে দেখে জানা উচিত যে পয়সাটা মানুষের কষ্টের পয়সা, অকারণ ব্যয় না হয়। ভাবুন 9,30,000 থেকে আলটিমেট 8,40,000, নিয়ার অ্যাবাউট 1,00,000 টাকার ডিসকাউন্ট সত্য নিয়ে চলে এসেছে, জাস্ট একটু বার্গেনিং। তো বার্গেনিং এর আইডিয়াটা সত্য দিয়েছে আমাকে, আমি দিয়েছি। যাই হোক, তো এটা আমি সবাইকে বলতে চাই যে আপনারা যারা গাড়ি কিনবেন, হ্যাঁ আমাদের প্রত্যেকেরই কষ্টার্জিত পয়সা, আমরা যে পয়সাটাই আয় করি না কেন এবং যে বাজেটটাই দিই না কেন, আমরা অকারণ ব্যয় করবো কেন, বরং সেটাতে আমরা ওর থেকে ওপরে ভেরিয়েন্ট কিনতে পারি। তো তাই বার্গেনিং করে নেবেন, কারণ গাড়িতে অনেক মডেলে প্রচুর ডিসকাউন্ট পাওয়া যায়, যা প্রথমে হয়তো আপনাকে বলবে না, যারা রয়েছে গাড়ির শোরুমে বলবে না, সেটা আপনাকে একটুখানি বিভিন্ন শোরুমে গিয়ে একটু ট্যালি করে নিতে হবে। বাই দ্য বাই, হুন্ডাই এর আফটার সেলস সার্ভিস কেমন? আফটার সেল সার্ভিস হুন্ডার অসাধারণ। কারণ গাড়ি কেনার পর থেকে ওরা কন্টিনিউয়াস, ওদের যে সার্ভিস সেন্টার আছে প্রতিনিয়ত আমাকে টাইম টু টাইম ফোন করে, তারা কন্ট্যাক্ট করে। অসাধারণ, এই বিষয়ে আমার কিছু বলারই নেই। অর্থাৎ ওনারের যে প্রিভিলেজ একটা গাড়ি নিয়ে, বা একটা টেনশন ফ্রি, যে আমি যেখানে খুশি সার্ভিসটা পাবো, গাড়িতে যে কোনো প্রবলেম হলে সার্ভিস সেন্টার আমার পাশে রয়েছে, ভরসা করা যায়। এই ভরসাটা ভারতবর্ষে মারুতি রেখেছে, যে জন্য মারুতির সেলটা সব থেকে বেশি। হুন্ডাই ক্রমাগত এই ভরসাটাকে বাড়াচ্ছে, এবং ওদের দেখবেন রেটিংয়ে প্রায় সবার ক্ষেত্রেই 4 স্টার 5 স্টার রেটিং পাবেন আফটার সেল সার্ভিসের ক্ষেত্রে। গাড়ি কেনার সময় এই ছোটোখাটো জিনিসগুলো যদি মাথায় রাখেন, তাহলে আপনাদের যে পয়সাটা বাঁচবে সেটা আপনারা গাড়ির অন্য কোনো আপগ্রেডেশনের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। বাই দ্য ওয়ে সত্য, এবার আমি জানি যে তোমার দিক থেকে কোনো পয়েন্ট বেরোবে না, তবুও যদি তুমি এই বছরখানেক গাড়িটা রাখার পর, চালানোর পর, যদি এর কোনো নেগেটিভ পয়েন্ট তুমি খুঁজে পাও, তো সেটা যদি বলো একটু। নেগেটিভ পয়েন্ট সত্যি কথা বলতে একদমই মিথ্যা কথা বলবো না, আমি এখন অবধি আমার কিছু লাগেনি, নাথিং। তো প্রাউড ওনার যথারীতি গাড়ির কোনো নেগেটিভ পয়েন্ট খুঁজে পাইনি, পাওয়ার কথাও না। তবে বলে রাখি, এই গাড়িটা সম্পর্কে একটা প্রচলিত ধারণা আছে, হুন্ডাই i20 নেওয়ার ক্ষেত্রে, বা অনেকে i10, i20, i10 একই প্ল্যাটফর্মের
একই সেম ইঞ্জিন। যারা এটা নেওয়ার ক্ষেত্রে কনসিডার করেন না, যে কারণে, যে মূল একটি কারণ, সেটা হলো মাইলেজ। এটা মিথে পরিণত হয়ে গেছে যে i20 মাইলেজ ভালো দেয় না। যা পুরোনো i20 যে মডেলটা, যেটা এখন বন্ধ হয়ে গেছে, সেটা ডেফিনেটলি মাইলেজ ভালো দিত না। অতি চেষ্টা করে 12 কিলোমিটার বেশি পাওয়া যেত না। কিন্তু আজকে প্রথমবার আমি নিজে গাড়িটাকে চালাচ্ছি, প্রায় 12 কিলোমিটার হয়ে গেল। আজকে সারাদিনে 30 কিলোমিটারের মতো আমরা গাড়িটাকে চালাবো অল্প করে, শহরের মধ্যে আর একটু আউটসাইড। তো এই গাড়িটাতে আমি 20 কিলোমিটার মাইলেজ পেয়েছি এমআইডিতে। এবং এটা যে মিথ্যা নয়, আপনারা পরের ভিডিও পার্টটা দেখতে থাকুন যে আমরা এটাতে 20 কিলোমিটার মাইলেজ বার করেছি। লাইট ফুটে চালালে এটা সিটিতে ডেফিনেটলি 17-18 আপনাকে দেবে, এটা আমি বলতে পারি। অবশ্যই যদি আপনি লাইট ফুটে, ডিপেন্ড করে চালানোর উপর, কিভাবে আপনি গাড়িটাকে চালাচ্ছেন, আপনি ক্লাচ কতটা ইউজ করছেন। আর প্রচন্ড বাম্পার টু বাম্পার ট্রাফিকে তো মারুতির যে কোনো গাড়িও আপনার 12-13-তে চলে আসে। সেটা কর্তব্যের মধ্যে আনাটা মনে হয় ঠিক না। একদম মানে ট্রাফিক টাইমে বাম্পার টু বাম্পার ট্রাফিকে এসি চললে যে কোনো গাড়ি কম দেবে। আমরা এখনো অব্দি সকালবেলা ওয়েদারটা খুব ভালো ছিল, এসি চালানোর দরকার পড়েনি। তো উইদাউট এসি আমরা i20-তে 20-21 অব্দি বার করেছি, যেটা ভিডিওতে সঙ্গে থাকলে আপনারা দেখতে পাবেন। আশা করি ভিডিওটা এখনো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রাখলাম আমার তরফ থেকে। হিমাদ্রি ফ্যালকনের ট্রাভেল ব্লগের পাশাপাশি এই ধরনের ব্লগ আপনাদের অনেকেরই অনুরোধ, যারা আমার পরিচিতরা ছিল তারা করেছিলেন। আমি এই ধরনের ব্লগ নিয়ে এসেছি, যেহেতু গাড়ি ব্যাপারটা ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি এবং গাড়ি কেনা নিয়ে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে, খুব স্বাভাবিক। তো আমার যেটুকু এক্সপিরিয়েন্স আছে এবং আমার পরিচিতরা যারা যে গাড়ি ওন করছেন, সে গাড়িগুলোর রিভিউ, যে গাড়িগুলো অনেক গাড়ি আমরা সে রিভিউ করব, যেগুলো হট কেক প্রচন্ড বেশি বিক্রি হয়, গাড়িগুলোর কি সুবিধা কি অসুবিধা। তো আমার দিক থেকে যেটুকু নলেজ আমি শেয়ার করব। সঙ্গে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে দিলে আমরা যখন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে চলে যাবে। আর যদি ভালো লাগে সমমনস্ক ব্যক্তিদের সঙ্গে একটু শেয়ার করবেন, আমার ভালো লাগবে। আর ফ্যালকন তার লেগেসি অনুযায়ী পরবর্তী ট্যুর প্ল্যান তার রেডি করছে। তো সেটা তো ফ্যালকনের অ্যাডভেঞ্চার, তো সেটা যথারীতি আলাদা পার্টে থাকবে। এই সিরিজে আমরা কিছু গাড়ির রিভিউ করব। তো আজকে হুন্ডাই i20 কেমন লাগলো জানাবেন। আরেকটা বড় কনসার্নের বিষয়ে আজকালকার দিনে খুব স্বাভাবিক, কারণ রাস্তা যে ধরনের কন্ডিশন, সেক্ষেত্রে এই ধরনের প্রশ্ন চলেই আসে। গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স, হুন্ডাই i20 আপনাকে ঠিকঠাক 170 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দিচ্ছে, যা ইন জেনারেল আমি যদি দেখি এখান থেকে একটা সাধারণ মেজারমেন্টের যে কলকাতার যে বড় বড় বাম্পারগুলো তা কভার করে যাওয়ার কথা। যদি আপনি একটু দেখে চালান, 170 গ্রাউন্ড ক্লিয়ারেন্স ঠিকঠাক। এবং যদি আমরা এই সাইড প্রোফাইলেও আসি, তাহলে মাটি থেকে আপনাদের যে তফাৎটা দেখুন, যেটা 170 mm বলছে, তা যথেষ্ট কোনো বড় বাম্পার বা ইত্যাদি খুব সহজেই অ্যাবজর্ব করে নিতে পারে। আর 170 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স থেকে অ্যাকচুয়াল অ্যারোডাইনামিক শেপও দিচ্ছে, ফলে এখানে কোনো বডি রোল অনুভব করা যায় না। যেটা একটু বড় এসইউভিতে যখনই যাবেন এবং আপনি যদি একটা লম্বা সফর করেন, তাহলে বডি রোলের সমস্যা আছে, তার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি বলে। অর্থাৎ সবকিছু পজিটিভের একটা নেগেটিভ থাকে, তো আবার নেগেটিভের মধ্যে কিছু পজিটিভ থাকে। তো একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম গাড়ি, মাটির সঙ্গে যে আঁকড়ে চলার ব্যাপারটা, সেটা কিন্তু এই ধরনের গাড়িগুলোতে ফিল করা যায়, ওয়ারাস এসইউভিতে কিন্তু সেই মজাটা পাওয়া যায় না। তো এটা এর আরেকটা পজিটিভও বলতে পারেন, কারণ 170 গ্রাউন্ড ক্লিয়ারেন্স ঠিকঠাক। এটা ডেফিনেটলি একটা অফ রোডার নয়, আমরা সেভাবে একটা ট্রিটও করতে পারি না। খুবই সফিস্টিকেটেড গাড়ি এবং আপনি যে কোনো জায়গায় গাড়িটাকে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারেন। একদম এক্সট্রিম অফ রোডিং এর জন্য এই ধরনের গাড়িগুলো নয়। 170 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমার মনে হয়েছে ঠিকঠাক। থ্যাংক ইউ। চলো। এই মুহূর্তে আমি স্টিয়ারিংয়ে বসেছি। গাড়ির কিলোমিটার দেখাচ্ছে 3390 এবং ডিজিটাল ক্লাস্টারে দেখাচ্ছে অ্যাভারেজ 11.1। তো প্রথম আমরা এটা বাংলা চ্যানেলে সম্ভবত এই অ্যাভারেজটা মেজার করব, যে 3390 থেকে আমরা আজকে যেটুকু চালাবো। আমার বন্ধু সত্যজিৎ আজকে যে টাইম দিয়েছে, ওর জন্য তো থ্যাঙ্কফুল। অটোমেটিক চালু, এমনি ফার্স্ট গিয়ার মারলেও চালিয়ে যাবে।
ক্লাচ ছাড়তেই খুব স্মুথ, যেটা 3 কিলোমিটারই চালিয়ে এনেছি। এই মুহূর্তে আমরা ভিআইপিতে রয়েছি, এমআইডিতে দেখাচ্ছে 18.9 কিলোমিটার। তো যারা বলেন i20 মাইলেজ দেয় না, এটা ডিপেন্ড করছে কিছুটা চালানোর জন্য। তো চালানোর জন্য আমি এভাবেও চালাচ্ছি না যে গাড়িটাকে ঠেলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নর্মাল স্পিড 50 কিলোমিটার পার আওয়ার মেনটেন করছি। এই মুহূর্তে এমআইডি অর্থাৎ মাল্টি ইনফরমেশন ডিসপ্লেতে i20 1200 সিসির 4 সিলিন্ডার, মাইলেজ দেখাচ্ছে 19.7 এবং আমরা 10-11 কিলোমিটার চালিয়ে এসেছি। এবং গাড়িটা তো এখানেই ডাইরেক্ট চলছে না, গাড়িটা রাস্তা দিয়ে এসেছিল। এই জায়গাটা পার্টিকুলার ফাঁকা আছে, তাই খুব একটা সমস্যাবহুল নয়। কিন্তু ইন জেনারেল একটা যে মিথ আছে যে i20-র মাইলেজ নাকি ভালো নয়, এবার লাইট ফুটে এবার ডিপেন্ড করছে যে কিভাবে চালাচ্ছে। লাইট ফুটে যদি চালানো হয় তাহলে সিটিতে এই ধাঁচের মাইলেজ দিচ্ছে। এবার হ্যাঁ, বলার জন্য অনেকেই বলবেন হয়তো যে ফাঁকা রাস্তা বা ইত্যাদি, কিন্তু আমার যেটুকু এক্সপিরিয়েন্স, আমি এটা অন্য গাড়িতেও আগে করেছি বা দেখেছি, আর নিজের গাড়িতে তো আমি এটা বারবারই দেখেছি। যেখানে আমি পাহাড়ে আমার গাড়িতে 21.5-22 তুলেছিলাম, তো সেটা তো অন্য প্রসঙ্গ। কিন্তু আমরা এখানে i20, যেটার বাজারে এই ধরনেরই একটা প্রচলিত ধারণা, মাইলেজ নাকি কম, এর জন্য অনেকে নেন না। তো যারা আমার ভিডিও দেখছেন, যদি তারা লাইট ফুটে গাড়ি চালান এবং গাড়ি ভালোবাসেন, ইঞ্জিন বুঝে, গাড়ির প্রতিটা গিয়ারের ক্যাপাসিটি বুঝে চালান, তাহলে আপনারা i20-তে সিটিতে ইজিলি 16 অ্যান্ড অ্যাবভ মাইলেজ পেতে পারেন। এটুকু আপনাকে বলতে পারি আমি। তো গাড়িটা চালানোর যেটা এক্সপিরিয়েন্স, যেটা আমি আগেও বলছিলাম, যথারীতি প্রচণ্ড স্মুথ। থার্ড গিয়ারে আছি, টপ গিয়ার দিলাম, এত ফ্যান্টাস্টিক রেসপন্স প্রতি গিয়ারে। একটা 1200 সিসির 4 সিলিন্ডার স্মুথ ইঞ্জিনের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, যেটা পাওয়া সম্ভব, সেটাই পাচ্ছি। আর এর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ওয়াও, লাভলি, ফিট অ্যান্ড ফিনিশ। এর ভেতরের যে প্লাস্টিক বডি, এটা আই মাস্ট সে বেটার দ্যান মারুতি। আমি নিজে মারুতি ফ্যান, কিন্তু হুন্ডাই যে জন্য হুন্ডাই, এবং এতদিন ধরে ভারতবর্ষের গাড়ির বাজারে মারুতির একাধিপত্যকে যে কিছুটা চ্যালেঞ্জ দিতে পেরেছে সে হুন্ডাই। সে কেন? তা হলো এর ফিট অ্যান্ড ফিনিশ, এর ইঞ্জিনের যে স্মুথনেস এবং এর যে ভরসা। আর মজার কথা, যেটা মিথই বলবো, যেটা অ্যাকচুয়ালি পুরনো গাড়ির ক্ষেত্রে ব্যাপারটা প্রযোজ্য নয়, পুরনো i20-তে প্রযোজ্য নয়, যে মাইলেজটা সত্যি সেখানে খুব কম ছিল, কিন্তু এক্ষেত্রে সেটা নয়। আচ্ছা, আমরা আজকে 26.8 কিলোমিটার চালালাম। আসছে কি 26.8 কিলোমিটারে টোটাল মাইলেজ দিল 17.7 রোডে। 26.8 কিলোমিটারে আজকে মাইলেজ দিল 17.7। তো যারা বলেন i20-তে মাইলেজ পাওয়া যায় না, দেখিয়ে দিলাম। ধন্যবাদ।